আসসালামু আলাইকুম। আমরা এতদিন অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ছি। আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের সৃজনশীল সলভ করব, ঠিক আছে? আমরা সৃজনশীল এমনভাবে সলভ করব জানি আমরা একটা সৃজনশীল দিয়ে যেই সংক্রান্ত সৃজনশীল সলভ করব ওই সংক্রান্ত জানি সবগুলো আমরা অ্যান্সার করতে পারি। যেমন আজকে আমরা প্রথম যে সৃজনশীলটা সলভ করব এটা হচ্ছে পরমাণু। তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে পরমাণু মডেল সংক্রান্ত। তো আমরা জানি এই একটা মডেলের মাধ্যমে পরমাণু মডেলের যতগুলো সৃজনশীল আসে সবগুলো জানি আমরা অ্যান্সার করতে পারি। ওকে, এখন দেখো আমরা একটা সৃজনশীল দিকে যদি তাকাই, তুমি যদি ছবির দিকে তাকাও, এই যে এই ছবিটার দিকে দেখলে এটা অনেকটা সৌরজগতের মতো মনে হচ্ছে, তাই না? মাঝখানে সূর্য, চারপাশে বিভিন্ন কক্ষপথ যেগুলোতে গ্রহ থাকে। তো এই সৌরজগৎ টাইপের মডেল নিয়ে কথা কে বলছিল? বিজ্ঞানী রাদারফোর্ড। ওকে, পরের যে মডেলটা দেখো, এই মডেলটা বিজ্ঞানী বোর সাহেব দিছিল। ওকে, তাহলে আমাদের একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। এখন আমরা যে প্রশ্নের দিকে তাকাই, দেখো এই প্রশ্নটা কত জায়গায় আসছে। ঢাকা বোর্ডে 23 সাল, আর ঢাকা বোর্ড 23 সাল, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ডে দেখো কয়েকবার আসছে, রাজশাহী বোর্ডে 23 সালে আসছে, ময়মনসিংহ বোর্ডে 21 সাল, কুমিল্লা বোর্ড 21, যশোর বোর্ড 21, বরিশাল বোর্ড 19। ওকে, তাহলে দেখো এই প্রশ্নটা কত বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই একটা সলভ করো তাহলে পরমাণু মডেলের আশা করি প্রশ্নগুলো সব পেরে যাবো। তো আমরা আসলে এমনভাবে প্রশ্নটা সলভ করবো জানি তুমি এক্সাম হলে লেখার পর ফুল মার্ক ক্যারি করতে পারো। ওকে, তাহলে আমরা আসলে সলভ করি। দেখো গ নাম্বার প্রশ্ন কি বলছে, এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে আমরা এই চিত্রের দিকে যদি দেখি, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, তাহলে এটা প্রথম শক্তি স্তর 1 নাম্বার, আর এটা 2 নাম্বার, তো এটাই তো সর্বশেষ এখানে, ঠিক তাই না? তাহলে আমরা কি করব, যে 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করব। ওকে, আমরা আসলে কিভাবে লিখবো একটা এক্সামে, তাহলে প্রথমে আমরা খাতায় গ নাম্বার লিখবো। আর খাতা লেখাতে গ নাম্বার এভাবে লিখবো না, আমি একটু খাতা লেখাটা তোমাদের দেখাই দিই যে কিভাবে লেখা উচিত। ধরো তোমার এটা একটা খাতা, হ্যাঁ, তুমি মার্জিন করছো, তুমি ক নাম্বার লিখে আসছো। ধরো ক নাম্বার মাঝখানে ক দিবা, উপরে লিখবা যে আচ্ছা আরো এভাবে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর। এটা লেখার পরে তুমি যে কোনো একটা কালার পেন, নীল কালার ইউজ করতে পারো, করে একটা টান দিবা, ঠিক আছে? তারপর ক নাম্বার ভাবে লিখবা, মাঝখানে ক নাম্বার দিবা, একটা সুন্দর করে ব্র্যাকেট দিবা, দেন ক নাম্বার তোমার লেখা হইলো, যেটুকু লিখলা। লেখার পরে একটু স্পেস দিবা, খ নাম্বার লেখার আগে অবশ্যই একটা স্পেস দিবা, হ্যাঁ। ধরো আমি এটুকু স্পেস দিলাম, দিয়ে আমি খ নাম্বার কভার করলাম, দেন খ নাম্বার আমি লিখলাম, যেটুকু হইলো। দেন যদি তুমি এই পৃষ্ঠায় গ নাম্বার শুরু করো, অবশ্যই একটু স্পেস দিয়ে শুরু করবে। এমন ভাবে লিখবা না যে আমি খ লিখে এখানে গ লিখতেছি, স্যারের যেন খুঁজতে কষ্ট না হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে খাতা লেখার ব্যাপারটা বললাম যে কিভাবে লিখবো। আমরা একটু তাহলে আমরা এই গ নাম্বারটা সলভ করার দিকে আসি। তাহলে দেখো আমরা হচ্ছে গ নাম্বার সলভ করবো। আমরা প্রথমে এই যে এখানে মাঝখানে গ নাম্বার দিব, দিয়ে প্রথম লাইন তোমরা ভালো করে জানো আমরা কিভাবে প্রথম লাইন শুরু করি। তোমরা তাহলে কি লিখবা, যে এ যে মডেল এর সর্বশেষ, তোমরা এটাই লিখবা যে আমরা হচ্ছে এ মডেলে সর্বশেষ কক্ষপথ 2। তাহলে নিচে 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা হলো, এরকম লিখবা। লেখার পরে আমরা সূত্রে যাব, উই নো দ্যাট। আমরা কি জানি এটা লিখবা, সূত্র তো আমরা এইভাবে লিখি, অথবা আমরা জানি যে বাংলায় লিখবা সে বাংলায় লিখবা, যে ইংরেজিতে লিখবা ইংরেজিতে লিখবা। তাহলে আমরা কি জানি, কৌণিক ভরবেগ ইকুয়াল টু আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তারপর অবশ্যই তুমি এখানে যা কিছু লিখছো সেইগুলো এই পাশে তুমি দেখাই দিবা যে আমার কোনটা কি মান। ওকে, তাহলে হেয়ার বা এখানে যা লিখো, এন এর মান কত, সর্বশেষ কত তোমার 2 ছিল, যেটা আগে আমরা বলছি। এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, এটা তোমার দেখো এখানে মান দিয়েই দেওয়া আছে। যদি কখনো কোনো প্রশ্নে দিয়ে দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মুখস্থ লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা মানটা লিখবো 6.626 গুণন 10⁻34। ওকে, এককটাও একটু ছোট করে লিখে দিবা, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তারপর আমরা এইচ এর মান লিখছি, লেখার পর 2 তো 2ই, পায়ের মানটা লিখবো, ঠিক আছে? 3.14 লিখলাম। লেখার পর আমরা এখানে এসে মানটা বসাবো। এন এর মান কত আমার 2, প্লাঙ্কের ধ্রুবকের মান কত 6.626 গুণন 10⁻34। তারপর জাস্ট টান দিয়ে নিচে 2 গুণন 3.14। এই দিকে তাকানোর দরকার নেই, আমাদের কৌণিক ভরবেগ মানেই এইটুকু অংশ বোঝায়, ঠিক আছে? এইটুকুর কিন্তু কোনোটার ক্যালকুলেশন করতে হবে না, এমভিআর মানেই কৌণিক ভরবেগ। আসলে আমরা এখন ক্যালকুলেশন করে দেখি যে কি করব, অ্যান্সার কত আসে। তোমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন তোমরা এই যে 10⁻⁻10⁻, অনেক বড় বড় মান পাবা, তো এই মানগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? নাহলে তোমার কিন্তু মানটা খুব
মানে ভুল আসার সম্ভাবনা থাকে। অবশ্যই তোমরা এগুলো সবগুলোকে ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করবা। হ্যাঁ, ওকে, তাহলে 6.3.14। ওকে, তাহলে আমাদের মান আসে 2.110 গুণন 10⁻³ তোমরা যখন ক্যালকুলেশন করবা দেখবে যে অনেকগুলো মান আসছে, যে পয়েন্টের পর আমি কয়টা নিব, 2টা বা 3টা নেওয়া ইজ মোর দেন এনাফ। ওকে, তাহলে আমরা এখন আসো, দেখো অঙ্কটা খুবই ছোট, কিন্তু এখানে তুমি যদি ভুল করে এককটা না বসাও 3 মার্কের একটা অঙ্কে তুমি 1 মার্ক কম পাবো। অবশ্যই আমরা এককটা বসাবো। ওকে, এককটা কি বসাবো, এককের দিকে যদি আমরা তাকাই, আমরা এখান থেকে বের করতে পারি একক কি বসবে। এন এর মান কোন একক ছিল, নাই, তাহলে এখানে উপরে কোন একক ছিল না। প্লাঙ্কের ধ্রুবকের যে মান, এখানে একটা একক ছিল, এটার একক ছিল। নিচে যে তোমার হচ্ছে 2 এর কোন একক নাই, পায়ের কোন একক নাই, তার মানে কি তোমার প্লাঙ্কের ধ্রুবকের যেটা একক, কৌণিক ভরবেগের একক একই জিনিস। ঠিক আছে, তোমরা এইভাবে লিখতে পারো মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ওকে, তাহলে তোমরা এটুকু লিখে আবার লাস্টে আরেকটা লাইন লিখবা, যখন তুমি শুরু যেভাবে করছিলে ওইভাবে লিখবা, যে অতএব সর্বশেষ কক্ষপথের বা 2 নম্বর কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ 2.11 গুণন 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড লিখে তোমরা শেষ করে দিবে। ওকে, তারপর তোমরা পৃষ্ঠা চেঞ্জ করলে করবা, আর না করলে সেম আগের কথাই, যে তোমরা একটু স্পেস রেখে মাঝখানে ঘ নাম্বার দিবা। তাহলে আমরা একটু পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্ন থেকে যদি তাকাও, লেখা আছে এ ও বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা একটু এটা সলভ করি। তাহলে আমরা খাতার মাঝখানে যখন ঘ নাম্বার দিব, দেওয়ার পরে তোমরা দেখো যে প্রশ্নের দিকে যদি দেখো, তোমাদের প্রথমেই যেটা লিখতে হবে যে তুমি এ মডেল আর বি মডেল চিনো কিনা, এটার জন্য একটা মার্ক ক্যারি করে। হ্যাঁ, তুমি যে কোনো সৃজনশীল ক্ষেত্রে গ বা ঘতে তুমি যা বলছে ব্যাপারটাকে চেনো কিনা, ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে পারো কিনা, এটার জন্যই 1 মার্ক ক্যারি করে। ওকে, তাহলে দেখো আমার এ মডেল আগেই বলছিলাম, এ মডেল কি ছিল, রাদারফোর্ড পরমাণু মডেল। বি কি ছিল, বি হচ্ছে বোর পরমাণু মডেল ছিল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমরা প্রথমেই আমরা লিখবো যে উদ্দীপকের এ মডেল, আমি এত বড় করে লিখছিলাম, তোমরা লেখার সময় লিখবা উদ্দীপকের এ মডেলটি কি, রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, রাদারফোর্ড পরমাণু মডেল। তারপর লিখবা কি, বি মডেলটি বোর পরমাণু মডেল। ঠিক আছে, এইটুকু যদি তুমি চিহ্নিত করতে পারো, সেটাই তোমার এক্সাম হলে 1 মার্ক ক্যারি করে, বুঝছো? তাহলে অবশ্যই এটা চিহ্নিত করা ইম্পর্টেন্স বহন করে। তাহলে আমরা প্রথমে লিখবো যে উদ্দীপকের এ মডেলটি রাদারফোর্ড, বি মডেলটি বোর পরমাণু মডেল। দেন আমরা লিখবো কি, যে নিচে রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনামূলক আলোচনা করা হলো, কারণ আমাদের প্রশ্ন কি বলছিল সেই কথাটাই শুধু লিখবো যে তুলনামূলক আলোচনা করো। ওকে, আমরা তুলনামূলক আলোচনা করি, এই কথা তোমরা লিখে ফেলো, আমি জাস্ট খালি তুলনামূলক আলোচনা দেখাই। আমরা অবশ্যই যে কয়টা পয়েন্ট লিখবো, এই প্রত্যেকটা পয়েন্ট আমরা রাদারফোর্ডের কিছু কথা লিখবো, বোরের কিছু কথা লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে বলতে পারি যে রাদারফোর্ড তার পরমাণু মডেলে, রাদারফোর্ড তার পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। কিন্তু বাস্তবে কিন্তু এটা না, তোমরা ভালো করে জানো। কিন্তু বাস্তবে পরমাণু মডেল সৌরজগতের মতো না। তাহলে এটা হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা ছিল। ঠিক আছে, এই ব্যাপারটাকে কে সলভ করছিল পরে, এই সীমাবদ্ধতা বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে ব্যাখ্যা করে। কি, এখন দেখো কি ব্যাখ্যা করছিল, তিনি কয়েকটি স্থির কক্ষপথ সংক্রান্ত তত্ত্ব প্রদান করেছিলেন। দেখো,
তাহলে আমরা কি বললাম যে রাদারফোর্ড যে সৌরজগতের সাথে তুলনা করছিল এই ব্যাপারটা আসলে ঠিক না, ঠিক আছে, এটা তার সীমাবদ্ধ ছিল। তো এই সীমাবদ্ধতা নিয়ে কোন বিজ্ঞানী কথা বলছিল? বিজ্ঞানী বোর। তিনি কি বলে যে না, পরমাণুর মানে সৌরজগতের মতো ব্যাপার এমন কিছু না, মেইনলি একটা পরমাণু কয়েকটা স্থির কক্ষপথ নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তাহলে এটা দেখো রাদারফোর্ড আর বোর একটা তুলনা করা হয়েছে। পরেরটা যদি দেখো তোমরা, পরেরটা হচ্ছে শক্তির, দেখো বর্ণালী সংক্রান্ত। রাদারফোর্ড তার মডেলে বর্ণালী সংক্রান্ত কোনো ব্যাখ্যা প্রদান করেননি, কিন্তু বোর মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করে। ওকে, তাহলে এখানে একটু আলাদা করে তোমরা লিখো, হ্যাঁ, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। ওকে, আচ্ছা, তাহলে রাদারফোর্ড যে বর্ণালী নিয়ে কথা বলে নাই সেটা নিয়ে বোর বলছে, এটা একটা পয়েন্ট লিখতে পারো। 3 নাম্বারটা কি? রাদারফোর্ড তার মডেলে, রাদারফোর্ড তার মডেলে কৌণিক ভরবেগ নিয়ে কোনো আলোচনা করেননি, কিন্তু বোর মডেলে এ সংক্রান্ত আলোচনা করা হয়। ওকে, তাহলে এটা একটা লিখতে পারো তোমরা। দেন আসো যে আরেকটা, মোটামুটি তখন 3টা কিন্তু তুলনা করে ফেলছি, ঠিক আছে। আমরা আরেকটা তুলনা করি, সেটা হচ্ছে কি যে দেখো বর্ণালী সংক্রান্ত একটা তুলনা। এটা ওই যে তোমরা, আমি একটু পাশে, এটা লেখার দরকার নাই বা এটা দাগানোর দরকার নাই, আমি একটু বুঝাচ্ছি ব্যাপারটা। দেখো এগুলো কক্ষপথ, ঠিক আছে। বর্ণালী তৈরি হওয়ার জন্য কি দরকার ছিল? এই ইলেকট্রনটা নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যাওয়া উচিত ছিল, অথবা উপর থেকে নিচের দিকে আসার কথা ছিল, ঠিক আছে। নিচ থেকে উপরে গেলে কি হয়? শ্বসন বর্ণালী। উপর থেকে নিচে আসলে কি হয়? বিকিরণ বর্ণালী। তাহলে নিচের যে কক্ষপথ এটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর, ঠিক আছে। আর উপরের কক্ষপথ কি? উচ্চতর শক্তি স্তর। তাহলে এই যে ইলেকট্রনটা কিভাবে মানে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে আসে, বা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসে, এই ব্যাপারে কোনো কথা রাদারফোর্ডে বলা হয় নাই। কিন্তু বোর তার মডেল অবশ্যই বলছিল যে ইলেকট্রনগুলা উচ্চতর থেকে নিম্নতরে আসে বা নিম্নতর থেকে উচ্চতরে যায়, ঠিক আছে। তাহলে এটা একটা তুমি লিখতে পারো। তাহলে রাদারফোর্ড মডেলে ইলেকট্রন এর শক্তির উচ্চতর থেকে নিম্নতর স্তরে আসা বা নিম্নতর থেকে উচ্চতর স্তরে যাওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে এই সংক্রান্ত কথা বলা হয়, ঠিক আছে। কিন্তু বোর পরমাণু মডেলে এ সংক্রান্ত কথা বলা হয়। তোমরা এরকম এই 4টা তুলনা দেখাইতে পারো, দেখানোর পরে বলতে পারো যে যেহেতু তুলনা করতে বলছো, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে কোন মডেলটা বেশি তুলনামূলক ভালো
কোনটা বেশি খারাপ, ব্যাপারটা এমন। তাহলে তোমরা তুলনা করে নিচের দিকে তারপর কি লিখবো যে উপরে রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনা করা হলো, তুলনা থেকে আমরা বলতে পারি যে তুলনামূলক বোর পরমাণু মডেল রাদারফোর্ড থেকে বেশি ভালো। ঠিক আছে, এইটুকু লিখলেই তোমাদের চলবে। আর দেখো তুমি যদি এই সৃজনশীলটা সলভ করো, তুমি দেখো একই সাথে এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা রাদারফোর্ডের কিছু কথা বলছি, বোরের কিছু কিছু কথা বলছি। যদি কখনো কোনো একটা সৃজনশীলে শুধু রাদারফোর্ড নিয়ে কথা বলে, তোমরা যে প্রথম প্রথম অংশগুলো যেগুলো লিখতেছিলাম প্রত্যেকটা তুলনামূলক আলোচনায় বা আমরা লিখতেছিলাম সেইগুলো বলবা। আর যে বোরের কথা বলে তাহলে প্রত্যেকটা পয়েন্টে তুমি পরের অংশগুলো লিখলেই বোরের পরমাণু মডেল হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আপাতত এটুকুই।